হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, অর্থাৎ হচ্ছে কি কেমিক্যাল বন্ডিংয়ের। এটা আমার হচ্ছে 8 নাম্বার ক্লাস। তো স্টুডেন্ট, সবার আগে আমি বলতে চাই যে আমি আগের দিন হাইব্রিডাইজেশন সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলাম, অর্থাৎ গিয়ে ইন্ট্রোডাকশন ক্লাস করিয়েছিলাম। তো সেখানে আমরা কেন হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিডাইজেশনের প্রয়োজন কী পড়লো, হাইব্রিডাইজেশন কেন আমাদেরকে করতে হলো, সেই সম্পর্কে আমরা অনেক বিস্তারে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ওই হাইব্রিডাইজেশন নিয়ে বাকি যে পার্টগুলো আছে সেগুলো আলোচনা করব। তো স্টুডেন্ট সকলে ভিডিওটা লাস্ট অবধি দেখবে। হাইব্রিডাইজেশন একদম আমি কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো। হাইব্রিডাইজেশন কী, হাইব্রিডাইজেশন কেন হয়, কোন কোন ক্ষেত্রে কোন মলিকিউলসের কী হাইব্রিডাইজেশন, সব আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে এখানে আমি পার্টে পার্টে করাবো। আগে হাইব্রিডাইজেশন কী জিনিস, কেন হয়, কীভাবে হয় সেগুলো সব বলবো। তারপরে হাইব্রিডাইজেশন কত প্রকারের সেটা বলবো। তারপরে আমরা হাইব্রিডাইজেশন কীভাবে নির্ণয় করতে পারবো, হাইব্রিডাইজেশন আছে বলে কীভাবে বুঝবো, তার শেপ কীরকম হবে, সব নিয়ে আমরা ডিসকাশন করবো আজকের ভিডিওতে। তো স্টুডেন্ট, ভিডিওটা লাস্ট অবধি দেখো, সকলের আশা করি ভালো লাগবে। তো তার আগে বলে দিতে চাই, ভিডিওটা শুরু করার আগে, তো যারা আমার চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আমার এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো স্টুডেন্ট, শুরু করা যাক আজকের ভিডিও। তো স্টুডেন্ট, সবার প্রথমে আমরা কি করব না, সবার প্রথমে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের যেসব কেন, মানে হাইব্রিডাইজেশন পয়েন্ট, মানে মূল যে পয়েন্টগুলো সেগুলো কী কী। তো দেখো, হাইব্রিডাইজেশন হতে গেলে সেগুলো কী হতে হবে, অর্থাৎ গিয়ে দেখো পয়েন্ট নাম্বার 1। তো হাইব্রিডাইজেশনের পয়েন্ট নাম্বার 1, এগুলো খাতাতে সুন্দর করে নোট করে নাও, পরবর্তীকালে কাজে লাগবে। তো প্রথমে আমরা বলবো ইন্টারমিক্সিং। এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের ডেফিনেশন কি না, ইন্টারমিক্সিং of atomic orbital of same or nearly same energy to give new orbital of exactly same energy এর কথার অর্থ কি না, ইন্টারমিক্সিং অফ অ্যাটম অরবিটাল, অর্থাৎ অ্যাটমের যে অরবিটাল তার ইন্টারমিক্সিং হবে, অর্থাৎ কি মিক্স হবে। এর আগের দিন যারা আমার ক্লাসটা করেছো হাইব্রিডাইজেশনে তাদের কোনো অসুবিধা হবে না এটা বুঝতে, যারা করনি তাদের একটু অসুবিধা হবে, তাই আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবিটাল, অর্থাৎ অ্যাটমিক অরবিটালের যখন ইন্টারমিক্সিং ঘটবে, তারা কি কোনগুলোর ইন্টারমিক্সিং ঘটবে না, যাদের সেম, অর্থাৎ এনার্জি লেভেল সেম হবে, অথবা কী হবে নিয়ারলি সেম এনার্জি, তারা কি করবে না তারা গিভ করবে, অর্থাৎ একটা নতুন একটা অ্যাটমিক অরবিটালের গঠন করবে, যেটার একদম এনার্জি কী হবে না সেম হবে। এত অবধি সকলের ক্লিয়ার। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্টটা কি না, এই যে হাইব্রিডাইজেশন কোন অরবিটাল করতে পারে। তো এটা আমি আশা করছি যে কোনো রকম বইয়ে তোমরা এই পয়েন্টটা পাবে না। তো দেখো, লিখে নাও কি হবে না, হাফ অরবিটাল, এটা তো সবাই জানো, হাফ ফিল্ড অরবিটাল হাফ ফিল্ড অরবিটাল কী করতে পারে না, হাফ ফিল্ড অরবিটাল কী করতে পারে না, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে। এছাড়াও কী করতে পারে না, এমটি অরবিটাল কে করতে পারে, এমটি অরবিটালও কী করতে পারে না, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে। আবার কে করতে পারে, আবার করতে পারে ফুল ফিল্ড অরবিটালও কী করতে পারে না, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে। তো এই যে ফুলফিল অরবিটাল কী করতে পারে না, হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে। কখন করতে পারে, যখন তার কাছে লোন পেয়ার থাকে তখন সে করতে পারে। আবার এমটি অরবিটাল কখন করতে পারে না, এমটি অরবিটাল কখন শো করবে না, কোঅর্ডিনেটেড বন্ডের ক্ষেত্রে। তো তখন কি হয় না, লোন পেয়ার ইলেকট্রন দেয় আর অরবিটাল কি করে পুরো খালি থাকে, অরবিটাল পুরো খালি থাকার ফলে কি করে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এ দুটো ইলেকট্রন দিলে আরেকটা অ্যাটম কি করবে না, দুটো ইলেকট্রন গ্রহণ করবে। এইভাবে কি হয় না, হাইব্রিডাইজেশন হয়। তো এটা ছিল 2 নাম্বার পয়েন্ট। এরপরে পয়েন্ট নাম্বার 3 হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, মানে ভিভিআই বলতে পারো। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে নম্বর অফ কি না, নম্বর অফ হাইব্রিডাইজেশন
হাইব্রিডাইজেশন কি হবে না হাইব্রিডাইজেশন ইকুয়াল টু হাইব্রিডাইজেশনের নম্বর কি হবে না নম্বর অফ ইন্টারমিক্সিং অরবিটাল নম্বর অফ ইন্টারমিক্সিং অরবিটাল অর্থাৎ গিয়ে হাইব্রিডাইজেশন যে অরবিটাল যে হাইব্রিডাইজেশনের নম্বর যত হবে তার যে মিক্সিং অরবিটাল তার নম্বর কি হবে না তার সমান হবে। কনসেপ্টটা আমি একটু পরে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে, এরপরে আমি বলবো। তো দেখো এর ফলে আমরা যেটা 4 নাম্বার টপিক বলবো কি 4 নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি যে কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন। কি বলছি আমি কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন ইজ ফর কার জন্য, এই যে হাইব্রিডাইজেশনের কনসেপ্টটা কার জন্য না সিগমা বন্ড অর বা অ্যান্ড লোন পেয়ার, কার জন্য লোন পেয়ার। তো এর কথার অর্থ কি না যেসব অ্যাটমের গঠনে কি থাকবে না সিগমা বন্ড থাকবে বা লোন পেয়ার থাকবে তারাই হাইব্রিডাইজেশন করতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে। এর মানে হলো পাই বন্ড হাইব্রিডাইজেশনে কোনো অংশগ্রহণ করে না, অর্থাৎ পাই বন্ডের কোনো পজিশন হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে নেই। এতদূর অবধি কনসেপ্ট আশা করি সকলের ক্লিয়ার। তো এরপরে অনেকের কোশ্চেন হতে পারে যে আমরা বাংলা মিডিয়ামে পড়ি হঠাৎ করে ইংলিশে কেন লিখাচ্ছি, কারণ ইংলিশে লিখাচ্ছি তোমাদের বিভিন্ন এই 11-12 এক্সাম ছাড়া যে কোনো এক্সামের ক্ষেত্রে ইংলিশ ইজ দ্য ইম্পর্ট্যান্ট। সো তুমি যদি হায়ার স্টাডি করো তখনও ইংলিশ প্রয়োজন, তুমি যদি নিটের প্রিপারেশন নিচ্ছ তাতে ইংলিশ প্রয়োজন, তুমি যদি জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ তাতে ইংলিশের প্রয়োজন। তার জন্য ইংলিশ টার্মগুলোকে তোমাদের একটু অভ্যস্ত করার জন্য আমি ইংলিশ টার্মগুলোকে ইউজ করছি, বাট আমি তো বাংলা বলছি, তোমরা তো বুঝতে পারছো নাকি, তো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। চলো দেখো 5 নাম্বার পয়েন্ট আমরা কি বলবো না 5 নাম্বার পয়েন্ট বলবো হাইব্রিড এই যে হাইব্রিড অরবিটাল, অর্থাৎ গিয়ে হাইব্রিডাইজেশনের পরে যে নতুন অরবিটালটা সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো না হাইব্রিড অরবিটাল বলবো। এটা আমি আগের দিন বলেছিলাম। তো এই হাইব্রিড অরবিটাল যেটা উৎপন্ন হবে তার নাম কি হবে অরবিটালস আর নেমড আফটার দ্য প্যারেন্ট অরবিটাল। তো আগের দিন আমি বলেছিলাম কিভাবে এটা ইন্টারমিক্সিং হয়ে গেলে এটা নতুন অরবিটালের সৃষ্টি করে। তো যারা দেখোনি তারা এখন দেখে নাও। তো সাপোজ ধরো আমার কাছে একটা 1s আছে, এটা হচ্ছে একটা 1s আছে, আর একটা কি আছে না একটা 1p আছে, কি আছে একটা p আছে, একটা s একটা p। তো একটা এস আর একটা পি ইন্টারমিক্সিং করে কি করবে না নতুন করে একটা হাইব্রিড অরবিটাল সৃষ্টি করবে, যার কটা কক্ষক থাকবে না কটা অরবিটাল থাকবে, দুটো অরবিটাল থাকবে। এই দুটো অরবিটালের নাম কি হবে না sp অরবিটাল হবে। কি হবে sp অরবিটাল হবে। এরপরে যদি একটা এস থাকে অর্থাৎ গিয়ে এস আছে একটা বাট পি যদি দুটো থাকে, পি কটা দুটা, তখন কি হবে না তখন হবে গিয়ে যে তখন হবে তিনটে, কত হবে তিনটে। তখন যে তিনটে সৃষ্টি হবে একটা দুটা তিনটা কেন সৃষ্টি হচ্ছে কারণ এস এর আছে 1 আর পি এর আছে দুটা, তাহলে একটা আর দুটা কটা হলো টোটাল তিনটা, তাহলে তিনটা যে উৎপন্ন হলো তার নাম কি হবে না sp2 হবে। কি হবে প্রত্যেকটার নামেই sp2 হবে। তো এই সেমভাবে যদি আমি 1s প্লাস 3pর কথা বলি তাহলে এখানে কটা হবে এই তিনটা আর একটা কটা হলো চারটা, তাহলে এখানে টোটাল যে তৈরি হবে সেটা কটা হবে চারটা হবে। কটা হবে চারটা। এই চারটার নাম কি হবে না sp3। কি নাম হবে না sp3। তো সেমভাবে যদি আমরা বলার চেষ্টা করি যে 1s প্লাস 3p প্লাস 1d মানে ডিতে আরেকটা আছে। তো এরকম যদি আমরা বলি এখানে টোটাল কটা হচ্ছে দেখো 3টা একে 4টা একে 5টা, তার মানে যে অরবিটালটা হবে সেটা কটা হবে না 5টা হবে। কটা হবে 5টা। এই যে 5টা হলো এর নাম কি হবে, এর নাম হবে এখানে এস কটা আছে একটা, তাহলে এস পি কটা আছে 3টা মানে sp3 আর ডি কটা আছে একটা মানে sp3d। বলো কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয়?
তো এইভাবে প্রত্যেকটা সেল, এই যে প্রত্যেকটা যে অরবিটাল আছে প্রত্যেকটার নামে কি হবে না sp3d sp3d sp3d, এই পাঁচটারই নাম হবে sp3d। সেমভাবে যদি আমি বলি 1s প্লাস 3p প্লাস 2d, তাহলে কি হবে, তখন আরও একটা বাড়তি হয়ে যাবে ছটি হলে তখন কি নাম হবে না, ছটি হলে তখন নাম হবে যেটা হচ্ছে sp3d2। কি বললাম, sp3d2। এত অবধি আমি বুঝাতে পারলাম কি না বলো? সকলের আশা করি কনসেপ্ট ক্লিয়ার এত দূর অবধি। কি না, যখন এস এর সঙ্গে পি কি করবে, ইন্টারমিক্সিং করবে, অর্থাৎ নতুন যে হাইব্রিড অরবিটালটা সৃষ্টি করবে তার নাম আমরা বলবো এসপি। যখন এস এর সঙ্গে দুটা পি থাকবে sp2, যখন তিনটা থাকবে sp3, যখন ডি যোগ হবে আবার একটা তখন sp3d। অর্থাৎ এই যে জটা পি থাকবে সেটা মাথায় এসে যাবে, জটা এস থাকবে সেটা মাথায় চলে আসবে, জটা ডি থাকবে সেটা মাথায় চলে আসবে। এটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এরপরে আমাদের পয়েন্ট নাম্বার 6, কি বলছি আমি, পয়েন্ট নাম্বার 6। তো পয়েন্ট নাম্বার 6 কি না, শেপ অফ হাইব্রিডাইজেশন। মানে আমরা হাইব্রিডাইজেশন যে করবো, এই যে sp বললাম, sp2 বললাম, sp3 বললাম, sp3d বললাম, এতে শেপ কীরকম হবে, শেপ আমরা বুঝবো কীভাবে? তো দেখো, শেপ অফ হাইব্রিডাইজেশন কি বলছি বোঝার চেষ্টা করো। হাইব্রিড অরবিটাল, যে কোনো একটা অ্যাটম বা মলিকিউলস যে হাইব্রিড অরবিটালের মধ্যে আছে সেটা আমরা দেখে বুঝবো কিভাবে? তো সেটা বোঝার দেখো পদ্ধতি আছে। তো আমরা কি জানি না, আমরা জানি এরকম একটা স্পেরিক্যালকে আমরা কি বলি না, এস বলি, এস অরবিটাল বলি এটাকে, এস। এইভাবে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পি, এটাকে আমরা কি বলি পি। আর এই ধরনের একটা অরবিটাল, এই ধরনের একটা শেপকে আমরা কি বলি না, এই ধরনের শেপকে আমরা বলি ডি, এই ধরনের শেপকে আমরা কি বলি ডি। তো হাইব্রিড অরবিটালকে কেমিস্ট্রি কি করলো না, একটি আলাদা আলাদা শেপ দিল, মানে একটা আলাদা শেপ দিল, বা যাকে বলতে পারে কমন শেপ দিল। সেই কমন শেপটা কি ধরনের না, কমন শেপটা হলো ঠিক এইরকম ধরনের, সাপোজ এইভাবে, ঠিক এইরকম ধরনের। কি না, এখানে যে এই যে বড় একটা লুপ দেখতে পাচ্ছ এটাকে বলা হয় লার্জ লুপ। কি বলা হয়, লার্জ লুপ। আর এই যে ছোটটাকে বলছে এটাকে কি বলছে না, স্মল লুপ। কি বলছে, স্মল লুপ, স্মল লুপ। তো এই যে হাইব্রিডাইজেশনের যখন কথা বলবো তখন আমাদেরকে দেখে চিনতে হবে যে কি না, এই টাইপের ছিল সেটা কী হলো না, একটা লার্জ হলো, একটা ছোট হলো, অর্থাৎ স্মল হলো। এই ধরনের যখন আমরা লুপ দেখতে পাবো তখন বুঝতে পারবো কি না, ওই অ্যাটমের মধ্যে কি চলছে, হাইব্রিডাইজেশন চলছে। এতদূর অবধি কনসেপ্ট ক্লিয়ার। তো আমরা এটা বুঝবো কীভাবে, দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা যদি সালফারের কথা বলি, তো সালফারে যখন হাইব্রিডাইজেশন হয় তার যে শেপটা সেরকম কীরকম হয় না, এই টাইপের হয়, এই সাইড থেকে এই টাইপের হয়, আবার এই সাইড থেকে এই টাইপের হয়, এরকম একটা কি হয় না, শেপ সৃষ্টি হয়। তো এক্ষেত্রে কি হয় দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি, যে ছোট লুপগুলো অর্থাৎ গিয়ে স্মল যে লুপগুলো সেগুলো কি না অনেক বইয়ে দেখায়, অনেক বইয়ে দেখায় না। যদি দেখায় তাহলে কী হবে দেখো, এটা এখানে এইভাবে আসবে, এটা এইভাবে আসবে, আবার এটা এইভাবে আসবে, এইভাবে কি হবে না, এইভাবে তার হাইব্রিডাইজেশন হবে। এটা কার হাইব্রিডাইজেশন, সালফারের হাইব্রিডাইজেশন। বলো কনসেপ্ট সকলের ক্লিয়ার কি না? এটা হলো গিয়ে কার না, সালফারের হাইব্রিডাইজেশন। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 8 নাম্বার পয়েন্ট। তো 8 নাম্বার পয়েন্টে কি, তো এতদূর অবধি ক্লিয়ার সকলের? হাইব্রিডাইজেশন আমরা বুঝবো কীভাবে না, এইভাবে থাকবে আর ছোটো লুপগুলো কী হবে, থাকবে না। তো পয়েন্ট নাম্বার 8-এর যদি কথা বলি আমরা, পয়েন্ট নাম্বার 8-এ কী হবে না, দেখো যাদের বোরিং ফিল হচ্ছে কেউ স্কিপ করবে না, এটা বুঝে নাও। আমি পরবর্তীকালে হাইব্রিডাইজেশন কীভাবে নির্ণয় করতে হয় তার শর্ট ট্রিক্স তোমাদেরকে জানিয়ে দিব, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। শর্ট ট্রিক্স আসছে পিছন দিকে, শর্ট ট্রিক্স আসছে। তো দেখো কি না, দ্য হাইব্রিড অরবিটাল ওরিয়েন্টেড, কি বলছি আমি, দ্য হাইব্রিড অরবিটাল, দ্য হাইব্রিড অরবিটালস কি হয় না, ওরিয়েন্টেড হয় কি, সাচ দ্যাট রিপালশনের জন্য তাদের কি হয়, নতুন করে ওরিয়েন্টেশন হয় বিটুইন কাদের মধ্যে না, বিটুইন দেম তাদের মধ্যে ইজ মিনিমাম কি
মিনিমাম কিসের জন্য? তাদের মধ্যে রিপালশন হয় কতটা? না মিনিমাম। কি বললাম আমি? মিনিমাম। তো মিনিমাম রিপালশন হয় কিসের জন্য? তাদের মধ্যে মোর স্টেবিলিটির জন্য। কিসের জন্য? যত রিপালশন হবে তারা কাছাকাছি আসলে কি হবে? তাদের মধ্যে রিপালশনের সৃষ্টি হবে। এবার যদি তারা নতুন করে ওরিয়েন্টেশন করে এবং একটু দূরে চলে যায় তাহলে কি হবে? তাদের মধ্যে একটা মিনিমাম রিপালশনের সৃষ্টি হবে, আর তার ফলে কি হবে? না যে মলিকিউলসটা হবে সেটা কি হবে? মোর স্টেবল হবে, মোর স্টেবল হবে, স্টেবিলিটি অর্জন করবে। বলা তো দূর অবধি সকলের কোনো কনসেপ্ট ক্লিয়ার? তো এর জন্য কি হয় না, এই হাইব্রিডাইজেশনের ফলে কি হয় না, কোনো অ্যাটমের কি হয় না, জিওমেট্রিক প্রোভাইড হয়। অর্থাৎ হচ্ছে গিয়ে এই হাইব্রিডাইজেশনের জন্য আরও নতুন করে একটা জিওমেট্রিক গঠন হয়। এরপর আমরা কথা বলবো যে টাইপস অফ হাইব্রিডাইজেশন বা জিওমেট্রিক। আমরা এরপর কথা বলবো যেটা হচ্ছে টাইপস অফ হাইব্রিডাইজেশন, মানে হাইব্রিডাইজেশন কত প্রকারের হয়। হাইব্রিডাইজেশন অফ টাইপস অফ কি না, হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। তো এখানে আমরা কথা বলবো কি না, জিওমেট্রিক। তো এটা কি দেখো, তো তার আগে আমি একটা কথা বলতে যাই। তো এই জিওমেট্রিক নট শেপ, জিওমেট্রিক নট শেপ, জিওমেট্রিক নট শেপ কথাটা কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে নাও। ওকে, তো এরপরে আমরা কথা বলছিলাম একটু আগে, ভাবো যে একটা এসের সঙ্গে একটা পি কী করছিলাম না, ইন্টারমিক্সিং করছিলাম। তারপরে কি গঠিত হচ্ছিল না, একটা এস একটা পি গঠিত হচ্ছিল, একটা এই যে এসপি গঠিত হচ্ছিল। তো এই এসপি যখন গঠিত হয়, যখন এই এসপি গঠিত হয় তার যে জিওমেট্রিক সেটা কী ধরনের হয় দেখো। তার জিওমেট্রিকটা হয় কিছুটা এই টাইপের, কিছুটা এই টাইপের, কীরকম টাইপের না, এই টাইপের, এই ধরনের একটা জিওমেট্রিক গঠিত হয়। এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় লিনিয়ার। এদের যে জিওমেট্রিক সেটাকে বলা হয় লিনিয়ার। কি বলা হয়? লিনিয়ার বলা হয়। এটা কি না, এসপি, এদের জিওমেট্রিক হচ্ছে কি না, লিনিয়ার। দেখো এদের মধ্যে কি দূরত্ব আছে, তার মধ্যে এদের কি যে মিনিমাম যে রিপালশন সেটা আছে, আর এদের মধ্যে যে বন্ড এঙ্গেল সেটা কত না 180 ডিগ্রি। কত বললাম? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। যদি আমি এর উদাহরণ দেওয়ার চেষ্টা করি তো এর উদাহরণ কি হবে না, এক্সাম্পল হবে BeF2। কি বললাম? BeF2। তো এখন আমি তোমাকে কথা বলছি যে এই BeF2 এর গঠন কীরকম হতে পারে। এরকম তো হতে পারে BE সেন্ট্রাল অ্যাটম কে হবে, BE হবে। কেন BE সেন্ট্রাল অ্যাটম হবে? কারণ হচ্ছে গিয়ে যার পরিমাণ কম আছে। তো যারা এখনও পর্যন্ত লুইস ডট স্ট্রাকচার দেখোনি তাদেরকেও বলছি, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই লুইস ডট স্ট্রাকচারটা দেখে এসো, আর ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে এসো। আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি খুব সুন্দর করে বানিয়েছি। ওকে, তো এখানে দেখো কী ঘটনা ঘটবে না, এখানে সেন্ট্রাল অ্যাটম কে, সেন্ট্রাল অ্যাটম হচ্ছে গিয়ে BE। সেন্ট্রাল অ্যাটম যদি BE হয় তাহলে একে ঘিরে দুটা এফ আছে, তার মানে দুটো এফ আছে। আমি এইভাবেও লিখতে পারি, আবার আমি এইভাবেও তো লিখতে পারি, এইভাবেও তো লিখতে পারি। তাহলে আমি এখানে কনফার্ম এতটা কিভাবে বলতে পারি যে এই স্ট্রাকচারটাই ইজ দ্য রাইট স্ট্রাকচার। কিভাবে বলতে পারি? সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হাইব্রিডাইজেশন, সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে হাইব্রিডাইজেশন। দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখানে যে এফটা আছে, তো এফের অ্যাটমিক নাম্বার কত না, এফের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 9। কত বললাম আমি? এফের অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 9। তো এফের যদি অ্যাটমিক নাম্বার 9 হয় তাহলে এর ইলেকট্রনের কনফিগারেশন কী হবে না 1s2 2s2 আর 2p5। কী হবে? 2p5। তো আমরা হাইব্রিডাইজেশন করার সময় কোন কক্ষকগুলোকে নেব না, লাস্ট যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা নেব। তাহলে এখানে দেখো 2p, তাহলে 2p আমরা ড্র করলাম। 2pতে কটা থাকে না, 3টা থাকে। তো এখানে দেখো কি আছে, এইটা আর এটা কি আছে, হাফ ফিল্ড আছে। কি আছে? হাফ ফিল্ড আছে, এটা হাফ ফিল্ড আছে। তো এরকমভাবে কটা ফ্লুরিন আছে না, দুটো ফ্লুরিন আছে। তো আমরা কি করব, দুটো আঁকবো। তাহলে এফ আর আরেকটা এফ, তাহলে এরও সেম কি হবে না, এইভাবে একটা আনপেয়ার্ড ইলেকট্রন। তো এরপরে আমরা কার কথা বলবো না, BE। এটা অবশ্যই আমরা আগের দিন মানে এর আগের ক্লাসে অর্থাৎ গিয়ে লুইস ডট স্ট্রাকচারে খুব ভালোভাবে ডিসকাশন করেছিলাম। তার জন্য আমি এখানে আর খুব বিস্তারে আলোচনা করছি না, জাস্ট আমি তোমাদেরকে টপিকগুলো বোঝানোর চেষ্টা করছি। তো বোঝার চেষ্টা করো। যাদের অসুবিধা হচ্ছে তারা সেই ভিডিওটা আগে দেখে এসো, ইলেকট্রনিক কনফিগারেশন দেখে এসো, তাদের কাছেও এই কনসেপ্টটা তখন ক্লিয়ার হয়ে যাবে। তো BE অর্থাৎ গিয়ে BE এর যে অ্যাটমিক নাম্বার সেটা কত না, অ্যাটমিক নাম্বার হচ্ছে 4। কত বললাম আমি? অ্যাটমিক নাম্বার হচ্ছে 4। তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে না 1s2 2s2। তো 1s2 2s2 এর কাছে আনপেয়ার্ড ইলেকট্রন আছে।
তো আনপেয়ার্ড ইলেকট্রন যদি না থাকে ব্যালেন্স বন্ড থিওরি কি বলে না, ব্যালেন্স বন্ড থিওরি এটা বলে যে কোনো অ্যাটম তখনই কি করতে পারবে, বন্ড ফর্ম করতে পারবে, কখন, যখন তার কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। তো এখানে দেখো ফ্লুরিনের কাছে কটা আছে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ফ্লুরিন এই বেরিলিয়ামের সাথে দুটো বন্ড তৈরি করেছে, তার মানে কি, তাহলে বেরিলিয়ামের কাছেও কি থাকা উচিত না, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকা উচিত, কিন্তু এখানে তো ওর কাছে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। তাহলে আমরা কি করব না, এই বেরিলিয়ামের ফার্স্ট এক্সাইটেড স্টেট নেব। তো ফার্স্ট এক্সাইটেড স্টেট কী জিনিস সেটা আমরা আগের ভিডিওতে ডিসকাশন করেছি। তো ফার্স্ট এক্সাইটেড স্টেট নিব, তাহলে আমরা কি করব না, এই যে 2s কে নেব, লাস্ট যে অরবিটাল সেটা নেব। তাহলে 2s এ কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে। তো একটা জিনিস জানো তো, 2s এর পরে কে আছে, 2p, একই কিসে ভ্যালেন্সিতে অবস্থান করে, তার মানে আমাদের একটা 2p কি আছে, খালি পড়ে আছে। 2pর কটা কক্ষক, তিনটে, তাহলে 2p খালি পড়ে আছে। তো যখন আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেট নেব কি হবে না, একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে আসবে, পিতে চলে আসবে। তো একটা ইলেকট্রন যখন জাম্প করে পিতে চলে আসবে তখন ঘটনাটা কি ঘটবে না, এটা 2s ছিল, তাহলে 2s এ কী হবে, তখন একটা ইলেকট্রন থাকবে, 2s এ একটা ইলেকট্রন থাকলো, আর 2pতে কটা না, একটা ইলেকট্রন জাম্প করলো, তাহলে 2pতে একটা ইলেকট্রন জাম্প করলো। এখন তুমি ভালোভাবে নোটিস করো, এখন তুমি একটু ভালোভাবে নোটিস করো কি ঘটনা ঘটলো না, এখানেও দেখো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, এখানেও দুটো আনপেয়ার্ড ইলেকট্রন। এবারে তো আমি বন্ড করতে পারি, তো বন্ড তৈরি করলে কি হবে না, এর পি ফাঁকা আছে, এর এস ফাঁকা আছে, এর পি ফাঁকা আছে, এর পি ফাঁকা আছে। তো দেখো দুটো যে বন্ড হবে তাদের তো এনার্জি সেম হবে না, হবে না। তো তার জন্য কি হলো, কিন্তু এই যে হাইব্রিডাইজেশন কি বলছে যে তাদের এনার্জি সেম হবে। এতদিন পর্যন্ত আমরা যখন ভিভিটি পড়ছিলাম, ভিভিটিতে বলছিল যে এসপি এসপি পি পি এসপি এস এস এরকম বন্ড ফর্মেশন হয়, পি পাই ডি পাই বা পি পাই এই ধরনের বন্ড ফর্মেশন হয়, কিন্তু হাইব্রিডাইজেশন সেটাকে মিথ্যা প্রমাণ করেছে। তার জন্য কি হবে না, এখানে একটা যে এদের তো এনার্জি লেভেল সেম, 2s আর 2pর এনার্জি লেভেল তো প্রায় সেম, তো এদের মধ্যে কী হবে, ইন্টারমিক্সিং হবে। তাহলে এখানে কি আছে, একটা s আছে, একটা p আছে, তাহলে কটা হাইব্রিড অরবিটাল সৃষ্টি হবে, দুটো, তাহলে দুটো হাইব্রিড অরবিটালের এখন সৃষ্টি হলো। তাহলে দুটো হাইব্রিড অরবিটালের নাম কি হবে না, sp হবে, একটা s একটা p, অর্থাৎ হচ্ছে গিয়ে sp। তাহলে এখন বন্ডটা ফর্ম কার সঙ্গে হবে, spর সঙ্গে p, তাহলে sp আবার spর সঙ্গে p, মানে sp, এদের যে হাইব্রিডাইজেশন হলো সেটা কি হলো না, sp হাইব্রিডাইজেশন হলো। তাহলে শেপটা কী ধরনের হবে, লিনিয়ার শেপ হবে। ইউ বলো বুঝতে পারলে কি না? আশা করি সকলে কনসেপ্ট আমি ক্লিয়ার করতে পেরেছি। আবার ধরো সাপোজ আমি বললাম, সে আগেই বলছিলাম কি, একটা এস যদি থাকে আর একটা যদি দুটো পি থাকে, কটা পি থাকবে, দুটো পি, তাহলে কটা অরবিটালের সৃষ্টি হবে, হাইব্রিড অরবিটালের তিনটা সৃষ্টি হবে। তো এই তিনটা হাইব্রিড অরবিটালের নাম কি হবে না, একটা এস দুটা পি ইকুয়াল টু কী হবে না, sp2 আর sp2। তো এই যে sp2 যে হাইব্রিড অরবিটালের সৃষ্টি হচ্ছে তার যে শেপ, সেই শেপটা কী ধরনের হবে, তার শেপটা হবে এই ধরনের। কী ধরনের দেখো, তার শেপটা হবে এইভাবে আর এইভাবে। তো এই ধরনের শেপটা হবে। এখানে কি আছে না, ছোটো লোবগুলো আছে, অবশ্যই ছোটো লোবগুলো আছে। তো এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, বন্ড অ্যাঙ্গেল যেটা হবে সেটা কত হবে না, 120 ডিগ্রি। কত হবে, 120 ডিগ্রি। তো এটা কি হলো না, sp2, কি হলো sp2। তো এদের যে নাম সেটা কি না, এর নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেনার। কি বললাম, ট্রায়াঙ্গুলার প্লেনার। কেন না, দেখো এর যে তিনটা অ্যাঙ্গেল আছে তার জন্য একে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেনার। এর যদি আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এর উদাহরণ হবে BF3। কি উদাহরণ দিলাম না, BF3। তো BF3 কিভাবে, এতক্ষণ অবধি তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে, দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখানে বি এর যে অ্যাটমিক নাম্বার কত না, বি এর অ্যাটমিক নাম্বার হচ্ছে গিয়ে 5। তো বি এর অ্যাটমিক নাম্বার আমরা জানি কত না, 5। তাহলে এর যে ইলেকট্রনের কনফিগারেশন সেটা কি হবে না, সেটা হবে গিয়ে 1s2 2s2 আর 2p1। কি হবে 1s2 2s2 2p1। আর যদি আমি ফ্লুরিনের কথা বলি, তো এর তো একটু আগেই আমি বললাম যে ফ্লুরিনের কত না 9। কত বললাম, 9। তো এর যদি 9 হয়, এফ এর যদি 9 হয় অ্যাটমিক নাম্বার, তাহলে এর ইলেকট্রনের কনফিগারেশন কী হবে না, 1s2 2s2 আর 2p5। কী হলো 2p5। তাহলে আমরা কি নেব না, আমরা যেটা নিব সেটা হচ্ছে এর যে 2pটা নেব। তাহলে এফ কটা আছে, এর 3টা আছে, তাহলে 3টা এফ এর জন্য 2p ড্রয়িং করো। তাহলে এখানে কটা থাকবে, ইলেকট্রন থাকবে, একটাকে
উল্টা ডাইরেকশানে লিখলাম। যারা ভিভিটি করেছে তাদের বুঝতে পারছো, যারা করনি তাদের একটু অসুবিধা হচ্ছে, আমার কিছু করার নেই, আমি এই মুহূর্তে আর বোঝানো সম্ভব নয়। তো যাদের অসুবিধা হচ্ছে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক আছে, গিয়ে দেখে নাও, কারণ ভিডিওটা একে লেন্দি হচ্ছে, আবার লেন্দি হয়ে যাবে, তার জন্য বললাম, সো ডোন্ট মাইন্ড। তো দেখো এখানে আমি এফের জন্য কি করলাম না 3টা ড্র করছি এফের জন্য, আর একটা এফ, তো 3টা আমি ড্র করলাম। তো 3টা ড্র করার পরে কি ঘটনাটা ঘটছে ভালোভাবে নোটিস করলে তোমাদের কনসেপ্ট দেওয়া কতটা ক্লিয়ার হবে। তো এখানে এফ কটা আছে, এফ আছে গিয়ে একটা, তাহলে এফ হবে গিয়ে কি না সেন্ট্রাল অ্যাটম, এফ কি হবে সেন্ট্রাল অ্যাটম হবে, এটুকু কনফার্ম তো, এফ সেন্ট্রাল অ্যাটম হবে। তাহলে এফ যদি সেন্ট্রাল অ্যাটম হয়, এফ কি হবে 3 দিকে 3টা থাকবে। এটা আমরা বুঝলাম কি করে যে এটাই হবে গিয়ে ট্রায়াঙ্গুলার প্ল্যানার। দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে এফ এর পি অরবিটালে কটা আছে, একটা, তাহলে এস নিয়ে নাও, এসে কটা আছে, এসে আছে 2টো ইলেকট্রন, আর পিতে আছে কটা ইলেকট্রন না একটা ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন আছে। তো এখানে দেখো এফ কটা আছে, এফ এর আনপেয়ার ইলেকট্রন 3টা আছে, আর বি এর আনপেয়ার ইলেকট্রন কটা আছে না বি এর আনপেয়ার ইলেকট্রন একটা আছে। তাহলে এদের মধ্যে কি ফরমেশন বন্ড ফরমেশন করা পসিবল, অর্থাৎ হাইব্রিডাইজেশন পসিবল নট পসিবল। কেন পসিবল নয়, কারণ বিবিটি বলছে কি যে আনপেয়ার্ড ইলেকট্রন, অর্থাৎ গিয়ে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে ততগুলো বন্ড ফরমেশন করতে পারবে। কিন্তু এখানে দেখো বি এফ এর সঙ্গে 3টা বন্ড ফরমেশন করেছে, তাহলে আমাকে এখানে বি এর কাছে কটা আনপেয়ার্ড ইলেকট্রনের প্রয়োজন, 3টা। তার জন্য আমি কি করব, এর ফার্স্ট এক্সাইটেড স্টেট নিয়ে নেব। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে কি ঘটনা ঘটবে না এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করবে আর পিতে প্রবেশ করবে। তাহলে দেখো ফার্স্ট এক্সাইটেড স্টেটে কি ঘটলো না 2s-এ একটা ইলেকট্রন থাকলো আর পিতে আর একটা ইলেকট্রন চলে গেল। তাহলে পিতে আর একটা ইলেকট্রন যার ফলে দেখো এখন দেখো কি হয়েছে না 3টা আনপেয়ার ইলেকট্রনের সৃষ্টি হয়েছে। তো এখানেও 3টা, এখানেও 3টা, কিন্তু আমরা কি করছি হাইব্রিডাইজেশন করছি, তার জন্য এখানে কি হবে একটা এস আর 2টা পি। তাহলে একটা এস আর 2টা পি মিলে কি করে, একটা এস আর 2টা পি মিলে কি করে 3টা হাইব্রিড অরবিটালের সৃষ্টি করে। তাহলে এখানে কি হবে 3টা হাইব্রিড অরবিটালের সৃষ্টি হবে, যার নাম আমরা কি দিব, যার নাম আমরা দিব কি না sp2। কি নাম দিব, sp2। তাহলে sp2 নাম দিলাম। তাহলে এখানে যে পি অরবিটাল আছে, পি অরবিটালগুলো তারা কার সঙ্গে বন্ড ফরমেশন করবে, sp2 এর সঙ্গে। তার জন্য এর নাম কি হবে না এই গঠনটা হবে এইভাবে না বি, এখানে একটা এফ, এখানে একটা এফ, আর এখানে একটা এফ, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে এর নাম কি হলো ট্রায়াঙ্গুলার প্লেনার। বলো কনফার্ম বুঝতে পেরেছো কিনা। আমি এরপরে এগুলো উদাহরণ দিচ্ছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এরপরে আমাদের অনেক ভিডিওটা এগিয়ে লেন্দি হয়ে যাচ্ছে। এরপর আমাদের আরও একটা শর্ট টিপসের ব্যাপার আছে, আমরা কীভাবে হাইব্রিডাইজেশন আছে বুঝবো, কীভাবে কাউন্ট করব, সব ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো এরপরে যদি একটা এস থাকে আর যদি 3টা পি থাকে, কটা পি থাকবে না 3টা পি থাকলো, কটা পি থাকলো 3টা পি। তাহলে একটা এস 3টা পি থাকলে কটা টোটাল কটা কাউন্ট হবে 4টা। তাহলে 4টা কি হবে না 4টা যে হাইব্রিড অরবিটাল সেটা সৃষ্টি হবে। তো 4টা এই যে হাইব্রিড অরবিটালের সৃষ্টি হলে তার নাম কি হবে না একটা এস 3টা পি, অর্থাৎ হচ্ছে কি sp3। তো sp3 যখন হয় তখন তার শেপটা কী ধরনের হয়, এখানে কটা হাইব্রিড অরবিটালের সৃষ্টি হলো 4টা। তাহলে এখানে দেখো কিভাবে সৃষ্টি হবে, তো এইভাবে সৃষ্টি হবে না কিভাবে না এইভাবে সৃষ্টি হবে, এরকম 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 এরকম। তো এইভাবে কী হবে না এখানে এই ধরনের হাইব্রিড অরবিটালের সৃষ্টি হবে। এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল, সে বন্ড অ্যাঙ্গেলটা কত না 109 ডিগ্রি 25 মিনিট। কত বললাম 109 ডিগ্রি 25 মিনিট। আর এর নাম কি টেট্রাহাইড্রাল। কি বললাম টেট্রাহাইড্রাল। আর এর উদাহরণ কি হবে না এর উদাহরণ হবে CH4। কি বললাম CH4। তাহলে কার্বনের ইলেকট্রন কার্বনের অ্যাটমিক নাম্বার কত না 6। এভাবে তোমরা করবে, দেখো বুঝতে পেরে যাবে নিজেরাই আশা করছি। তো এরপরে দেখো এরপরে যদি আমরা কথা বলি না কি না S একটা P 3টা, কি বললাম P 3টা, আর কি না একটা ডি। কি বললাম একটা ডি। তাহলে sp_d, তাহলে sp_d মিলে যখন হাইব্রিড অরবিটাল সৃষ্টি করবে তাহলে কটা হবে 1টা 2টা 3টা 4টা 5টা। কটা সৃষ্টি করলো 5টা হাইব্রিড অরবিটালের সৃষ্টি করলো। কটা সৃষ্টি করলো 5টা। তো এখানে যে 5টা হাইব্রিড অরবিটালের সৃষ্টি করলো তাদের নাম কি হবে না নাম হবে sp3d।
প্রত্যেকটার নাম হবে sp3d। তাহলে sp3d যখন নাম হবে এখানে একটা দেখো সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা, এখানে কটা থাকবে, 5টা থাকবে। তো 5টা আমরা ড্র করব কিভাবে, 5টা ড্র করব আমরা কিভাবে, তাহলে দেখো ভালোভাবে নোটিস করো, 5টা আমরা এইভাবে ড্র করব। কিভাবে ড্র করব, এইভাবে। তো এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, একটা উপর দিকে হবে, একটা নিচের দিকে হবে। তো এর যে শেপটা, এই শেপটার নাম কি দেখো, আমি বোঝানোর চেষ্টা করছি আগে, তারপরে না এদের কি হয়, এই যে তিনটা দেখতে পাচ্ছ, আমি দেখো নোট, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা কি থাকে না, একটা প্লেনে থাকে। কীরকমভাবে দেখো, এরা এরকমভাবে একটা প্লেনে থাকে, এরকমভাবে একটা প্লেনে থাকে। ধরো এটা যদি আমি প্লেন থাকে, এই প্লেনের অবস্থান করছে এই দুটা, আর কি না এই লুপটা আছে একদম উপরের দিকে, আর এইটা আছে একদম নিচের দিকে। বলো বুঝতে পারলে কি না, এটা আছে উপরের দিকে, এটা আছে নিচের দিকে। তার জন্য এখানে দেখো, এখানে যদি আমরা পিরামিড ড্র করার চেষ্টা করি, দেখো উপর দিকে একটা পিরামিড সৃষ্টি হবে, নিচের দিকে একটা পিরামিড সৃষ্টি হবে। ভালোভাবে নোটিস করো, এখানে একটা পিরামিড সৃষ্টি হবে, আর এখানে একটা পিরামিড সৃষ্টি হবে। তার জন্য এর নাম কি না, ট্রায়াঙ্গুলার বাই পিরামিড। কি বললাম আমি, ট্রায়াঙ্গুলার কি না, বাইপিরামিডাল। দেখতে অনেকটা দেখো পিরামিডের মতন, তার জন্য এর নাম হলো এরকম। তো এরপরে যদি আমি বলি একটা এস তিনটা পি, একটা এস তিনটা পি আর দুটো ডি, তো এক্ষেত্রে কি ঘটনা ঘটবে দেখো, এক্ষেত্রে যে ঘটনা ঘটবে, এদের ইন্টারমিক্সিংয়ের পরে কটা হাইব্রিড অরবিটাল সৃষ্টি হবে না, দেখো একটা এস তিনটা পি আর দুটা ডি, তার মানে হবে গিয়ে একটা তিনটা পাঁচটা, একটা তিনটা চারটা, চারটা দুটা ছটা, তাহলে কটা সৃষ্টি হবে, ছটা। তাহলে কী হবে না, sp3d2। কী হবে, sp3d2। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ড্র করব, এক্ষেত্রে আমরা যেভাবে ড্র করব দেখো, তো প্রথমে এদের যেটা সৃষ্টি হবে সেটা কী ধরনের হবে ভালোভাবে নোটিস করো। তো এদেরটা হবে কিছুটা এরকম, তো এখানে একটা আর কি হবে না, একটা হবে উপরে, একটা হবে নিচে, অর্থাৎ এই ধরনের কি হবে না, এই ধরনের অরবিটালের সৃষ্টি হবে, এইভাবে সৃষ্টিটা হবে। বলো কনসেপ্ট সকলের ক্লিয়ার কি না, এতদূর অবধি সকলের ক্লিয়ার। এইভাবে কি হবে না, sp3d2 সৃষ্টি হবে। এরপরে যদি তিনটা ডি থাকে, কটা ডি থাকবে, তিনটা, এগুলা জাস্ট আমি বলছি। এরপরে আমরা বলবো হাউ টু ফাইন্ড হাইব্রিডাইজেশন। ডোন্ট মিস দিস ক্লাস প্লিজ, আই টেল এগেন অ্যান্ড এগেন কি, ডোন্ট মিস দিস ক্লাস, ওকে। দেখো তাহলে কি না, এখানে কটা পি আছে, তিনটা পি আছে, কটা পি আছে, তিনটা পি, আর ডি কটা আছে, ডিও তিনটা আছে, কটা আছে, তিনটা আছে। তো এক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটা কি না, sp3d3। তাহলে sp3d3 কেন, কারণ এখানে এস কটা আছে, একটা, পি কটা আছে, তিনটা, ডি কটা আছে, তিনটা, তাহলে sp3d3, অর্থাৎ এদের যে হাইব্রিড অরবিটালের সংখ্যা সেটা কত হবে না, 7টা। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ড্র করব না, এক্ষেত্রে আমরা এইভাবে ড্র করব। ভালোভাবে নোটিস করলেই বুঝতে পারবে আমরা কিভাবে ড্র করছি। তো এইভাবে আমরা ড্র করব এইটাকে, এইভাবে আমরা ড্র করব এইটাকে, হলো। এক্ষেত্রে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হলো কটা গিয়ে, হলো গিয়ে 5টা। তাহলে আর দুটো, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। বলো কনসেপ্ট ক্লিয়ার কি না, এটার নাম কি না, সরি এর আগেরটার আমি নাম বলতে ভুলে গেছি, এর নাম হচ্ছে অক্টাহেড্রাল। কি বললাম, অক্টাহেড্রাল। তো এর আমি যদি এক্সাম্পলের কথা বলি, এর এক্সাম্পলের কথা বললে আমি বলবো কি না, SF6 কি না, SF6। তার আগেরটা যদি আমি উদাহরণের কথা বলি, এর উদাহরণ কি হবে না, এর উদাহরণ হবে PCl5। আমরা একটু পরে এগুলা ডিসকাশন করছি, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এর নাম কি হবে না, এর নাম হবে পেন্টাগোনাল বাই পিরামিড। দেখো এখানেও পিরামিডের সৃষ্টি হবে, একটা উপরে একটা নিচে, তার জন্য এর কী হবে না, পেন্টাগোনাল কি বাই পিরামিড। কি বললাম আমি, বাই পিরামিডাল ডিলার। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি না, আমরা কিভাবে ফাইন্ড করব হাইব্রিডাইজেশন, কিভাবে ফাইন্ড করব হাইব্রিডাইজেশন। ধরো হাউ টু ফাইন্ড
কি বলছি পয়েন্টটা, হাউ টু ফাইন্ড, কি ফাইন্ড করব না হাইব্রিডাইজেশন, কি ফাইন্ড করব আমরা হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন আমরা কিভাবে কি করব ফাইন্ড করব। তো সাপোজ ধরো আমি যদি তোমাকে বলি কি বলবো না এস এর হাইব্রিডাইজেশন নির্ণয় করো, কার হাইব্রিডাইজেশন, এস এর হাইব্রিডাইজেশন, কার ক্ষেত্রে না SO4 2- SiF4 এর ক্ষেত্রে আমি কি বের করতে বললাম না এস এর হাইব্রিডাইজেশন নির্ণয় করতে বললাম। তুমি কিভাবে নির্ণয় করতে পারবে, কিভাবে তুমি নির্ণয় করবে, সেটাই আমি আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব। তো প্রথমে আমি বলে দিতে চাই এর জন্য কটা মেথড আছে, 2 মেথড আছে। কটা মেথড আছে, 2টো মেথড আছে। কি কি না মেথড আছে 2টো ফাইন্ড করার জন্য। একটা হচ্ছে গিয়ে মেথড নাম্বার 1, মেথড নাম্বার 1 কি না মেথড নাম্বার 1 হচ্ছে স্ট্রাকচার। আমরা স্ট্রাকচারের দ্বারা কি করতে পারবো না স্ট্রাকচারের দ্বারা আমরা এর যে কোনো মলিকিউলসের আমরা কি করতে পারবো না হাইব্রিডাইজেশন নির্ণয় করতে পারবো। আরেকটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলা যার কথা আমি এতক্ষণ ধরে বলে আসছি সেটা আমরা পরে ডিসকাশন করব ফর্মুলা, তার আগে আমরা কি না এই স্ট্রাকচার নিয়ে ডিসকাশন করব। তো এই স্ট্রাকচারে আমরা কি করব না স্ট্রাকচারে দেখো আমরা দেখব যে সিঙ্গেল বন্ড আর লোন পেয়ার কটা আছে, কারণ আমরা আগেই ডিসকাশন করেছি মূল পয়েন্টে গিয়ে কি না পাই বন্ড হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না। তাহলে পাই বন্ড যখন হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে না তাহলে এখানে মূল অংশগ্রহণকারী কে না সিগমা বন্ড আর লোন পেয়ার। তো সিগমা বন্ড আর লোন পেয়ার যদি আমরা দেখে নিতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো কোন হাইব্রিডাইজেশন আছে ওই মলিকিউলসের মধ্যে। তো কিভাবে না প্রথমেই আমাদেরকে স্ট্রাকচারের কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে জেড ক্যালকুলেশন। কি ক্যালকুলেশন, জেড ক্যালকুলেশন। তো আমরা জেড ক্যালকুলেশন করব কিভাবে না জেডের মান আমরা কিভাবে নির্ণয় করব দেখো। তাহলে জেডের মান নির্ণয় করতে হবে নম্বর অফ কি বললাম নম্বর অফ সিগমা বন্ড, কি বললাম নম্বর অফ সিগমা বন্ড অর্থাৎ গিয়ে সিঙ্গেল বন্ড প্লাস কি হবে না এলপি অর্থাৎ গিয়ে লোন পেয়ার, এলপি অফ সেন্ট্রাল অ্যাটম, অফ সেন্ট্রাল অ্যাটম। তো সেন্ট্রাল অ্যাটম এতক্ষণ পর্যন্ত বুঝে গেছো কোনটা, যেটা মিডিলে থাকবে, যে অ্যাটমটা মিডিলে অবস্থান করবে অর্থাৎ হচ্ছে যার পরিমাণ কম থাকবে। এখানে যদি সেন্ট্রাল অ্যাটমের কথা বলি দেখো এস আছে একটা, ও আছে 4টা অর্থাৎ অক্সিজেন, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কে না এস। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা। তাহলে জেডের মান তো বের করলাম, তো জেডের মান কত হলে, জেডের মান কত হলে কোন হাইব্রিড অরবিটাল বলবো সেটা আমাদেরকে এরপর জানতে হবে। তো এরপরে এখানে লিখে ফেলো যদি জেডের মান 2 হয়, কত হয় 2 হয়, তাহলে যে হাইব্রিড অরবিটাল হবে সেটা হবে এসপি। কি বললাম আমি এসপি। যদি 3 হয় তাহলে কি হবে না sp2, কি বললাম sp2। যদি 4 হয় তাহলে কি হবে না sp3। যদি 5 হয় তাহলে কি হবে না 5 হলে হবে sp3d। আর যদি 6 হয় তাহলে কি হবে না sp3d2। এত দূর অবধি কনসেপ্ট সকলের ক্লিয়ার কিনা। তো এই যে এই স্ট্রাকচারের কথা বলছি এখানে কি থাকবে না যে মলিকুলসটা দেওয়া থাকবে তার স্ট্রাকচার তোমাকে ড্র করে দেবে। কি করবে ড্র করে দেবে। যদি ড্র করে দেওয়া না থাকে তাহলে এই কনসেপ্টটা আমরা কাজে লাগাতে পারবো না। এত দূর অবধি সকলের ক্লিয়ার, এত দূর অবধি সকলের ক্লিয়ার, তো আশা করি ক্লিয়ার। তো দেখো এরপরে যদি আমরা SO3 কথা বলি তো আমি ড্র করে দিচ্ছি SO3। তো SO3 কি হয় না SO3 এইভাবে ড্র, এইভাবে এদের কি হয় না এইভাবে এদের গঠনটা হয়। তো এক্ষেত্রে দেখো পাই বন্ড আছে, তো পাই বন্ডের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে না পাই বন্ডে একটা সিগমা বন্ড একটা কি থাকে সরি ডবল বন্ড আছে। দেখো ডবল বন্ডের ক্ষেত্রে কি হয় না একটা সিগমা বন্ড একটা পাই বন্ড থাকে, তাহলে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। তাহলে এখানে সিগমা বন্ডের সংখ্যা কত, সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে গিয়ে 3টা। তাহলে আমি যদি জেড ক্যালকুলেশন করি, যদি আমি জেড ক্যালকুলেশন করি তাহলে জেড ক্যালকুলেশন করলে কি হবে দেখো ভালোভাবে নোটিস করো। তাহলে এখানে সিগমা বন্ডের সংখ্যা কটা 3টা, তাহলে 3। আর লোন পেয়ার আছে, লোন পেয়ার নেই, তাহলে অ্যান্সার হলো গিয়ে 3। তাহলে যদি 3 হয় তাহলে 3 হলে কি হবে না sp2 হবে। আর যদি sp2 হয় তাহলে কি হবে ট্রায়াঙ্গুলার প্লেনার হবে। দেখো ট্রায়াঙ্গুলার প্লেনার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ট্রায়াঙ্গুলার প্লেনার অর্থাৎ হচ্ছে গিয়ে SOO এইভাবে এইভাবে আর এইভাবে, এইভাবে কি হবে এদের হাইব্রিডাইজ হবে। এটার নাম কি না ট্রায়াঙ্গুলার প্লেনার। বলো কনসেপ্ট সকলের ক্লিয়ার কি না। ওকে এখনো ভাই মূল যে টপিক সেটাই বাকি, কেউ ভিডিওটা পজ করবে না। এখন আমি শর্ট ট্রিক সম্পর্কে কিছুই বলিনি, এখন আমি শর্ট ট্রিক সম্পর্কে কিছুই বলিনি। আশা করি সকলেই ভিডিওটা দেখছো। তো দেখো H2ওর কথা যদি বলি তাহলে এর আমি কিভাবে না এটা যদি আমি ড্র করি দেখো অক্সিজেন, অক্সিজেন কি হবে সেন্ট্রাল অ্যাটম হবে। তো অক্সিজেন এদিকে একটা H এদিকে একটা H, তাহলে এর কি থাকে না দুটো লোন পেয়ার থাকে। কটা লোন পেয়ার থাকে 2টো লোন পেয়ার থাকে অক্সিজেনের।
অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে। এগুলা তোমরা এখন বুঝতে পারবে না, লুইস ডট স্ট্রাকচার যারা দেখোনি অবশ্যই দেখে নাও, বুঝতে পেরে যাবে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখো সিগমা বন্ডের সংখ্যা কটা, দুটো। তাহলে জেডের মান কীভাবে নির্ণয় করবো, জেডের মান এইভাবে নির্ণয় করবো, তাহলে 2 + 2 = 4। বলো কনসেপ্ট ক্লিয়ার কেন, কেন 4 হলো, কারণ লোন পেয়ার দুটো আছে আর হচ্ছে সিগমা বন্ড দুটো আছে, তাহলে 4। তাহলে 4 হওয়া মানে কী হবে, sp3 হবে, কী হবে, sp3 হবে, অর্থাৎ হচ্ছে গিয়ে টেট্রাহাইড্রাল, কী হবে, টেট্রাহাইড্রাল। তো এরপরে যদি আমরা কথা বলি যে পি, কার কথা বলছি না পি, পি এর হাইব্রিডাইজেশন কার ক্ষেত্রে না PCl5 এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে না PCl5 এর ক্ষেত্রে। তো PCl5 এর ক্ষেত্রে দেখো আমি সেন্ট্রাল অ্যাটম কী হবে, পি হবে। তো আমি এটা সাপোজ একটা আঁকলাম, এখানে একটা Cl, 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 তাহলে PCl এর সঙ্গে কটা বন্ড ফরমেশন করছে, হচ্ছে গিয়ে কটা, 5টা। তার মানে জেড এর মান কি হবে, 5 হবে। তাহলে জেড এর মান যদি 5 হয়, তাহলে জেড এর মান 5 হলে তার কি হবে না, তার হবে হচ্ছে গিয়ে sp3d। তাহলে sp3d হলে তার শেপটা কী ধরনের হয় না, তার শেপটা হয় এই ধরনের, একটা উপরে একটা নিচে, এটা কি থাকে, একটা প্লেনে থাকে, আমি একটু আগেই বোঝালাম। তো এর নাম কি হয় না ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, কি হয়, ট্রায়াঙ্গুলার বাইপিরামিড, কি বললাম, বাইপিরামিডাল, বলো কনসেপ্ট ক্লিয়ার কি না, আশা করি সকলের ক্লিয়ার। তো এরপরে আমি যদি বলি যে ফাইন্ড দ্য হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম, যদি বলি আমি ফাইন্ড দ্য হাইব্রিডাইজেশন অফ কার অ্যাটম না কার্বন অ্যাটমের আমি হাইব্রিডাইজেশন নির্ণয় করতে বলছি, কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন, কার্বন অ্যাটমের। তো কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশন কোন ক্ষেত্রে না সি ডবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সি ডবল বন্ড সি। তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো, এখানে এইচ আছে, তো এইচ কটা আছে না, এখানে এইচ আছে আর একটা, এখানে একটা এইচ আছে, এখানে কি আছে, দুটো এইচ আছে, আর এখানে একটা এইচ আছে। তো এটাই, তো এক্ষেত্রে দেখো তাহলে প্রত্যেকটা কার্বনের আমি হাইব্রিডাইজেশন নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব, তো এখানে দেখো সিগমা বন্ড কটা, পাই বন্ড মানে একটা সিগমা বন্ড, তাহলে একটা দুটো তিনটা, তাহলে তিনটা সিগমা বন্ড হলে কি হয় না sp2 হয়, কটা হয়, sp2 হয়। এখানে দেখো একটা দুটো তিনটা, তাহলে কটা সিগমা বন্ড না তিনটা, তাহলে এক্ষেত্রেও কী হবে না sp2 হবে, sp2। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে একটা সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ডের সংখ্যা কটা, দুটো, তাহলে দুটো সিগমা বন্ড হলে কী হয় না sp হয়, তাহলে এক্ষেত্রেও কত sp। এক্ষেত্রে দেখো একটা দুটো তিনটা, তাহলে sp2, এক্ষেত্রেও sp2। বলো এইভাবে তোমরা সব কার্বনের এইভাবে কি হাইব্রিডাইজেশন নির্ণয় করতে পারবে কি না, কনসেপ্ট একদম ক্লিয়ার। তো আমি একটা দিচ্ছি, এটা তোমরা কমেন্টে করে জানাবে, সি ডবল বন্ড সি, এটা তোমরা করে এটা হচ্ছে HW করে আমাকে কমেন্টে জানাবে কি হবে অ্যান্সার। তো এটা ছিল স্ট্রাকচার দিয়ে। তো এরপরে যদি আমি বলি এক্সি ইন এর হাইব্রিডাইজেশন বের করতে বলছি, কার ক্ষেত্রে না XeO2F2, এইটা কিভাবে পাবো, বা আমি যদি XeO এর হাইব্রিডাইজেশন নির্ণয় করতে কার বদলে না XeF4 এর ক্ষেত্রে, তাহলে তোমরা কিভাবে নির্ণয় করবে। তো সমস্ত মলিকিউলসের তো স্ট্রাকচার ড্র করা তো পসিবল নয়, তাহলে কি না এর জন্য আলাদা ট্রিক্স আছে, কি আছে ট্রিক্স, যেটার জন্য এতক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো, সেটার নাম কি না সুপার ট্রিক্স, কি বললাম সুপার ট্রিক্স। সো ট্রিক্সটা কি দেখো, এক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে জেডের মান, এক্ষেত্রেও আমাদেরকে বের করতে হবে জেডের মান। তো জেডের মান কিভাবে বের করব না, এক্ষেত্রে জেডের মান আমরা এইভাবে বের করব। তো হাফ অফ, কি বলছি হাফ অফ, তো এখানে হাফ দিয়ে কি হবে না নম্বর অফ, কি বলছি নম্বর অফ ভ্যালেন্স ইলেকট্রন, মানে কি মোর কি আউটার মোস্ট ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন বলতে কি আউটার মোস্ট ইলেকট্রন মানে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে সেটা। তাহলে নম্বর অফ ভ্যালেন্স ইলেকট্রন কার ক্ষেত্রে না অন সেন্ট্রাল অ্যাটম, সি এর ক্ষেত্রে, কার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে। তার সঙ্গে কি হবে না তার সঙ্গে যোগ হবে, কে যোগ হবে না নেগেটিভ চার্জ, কি চার্জ নেগেটিভ চার্জ যোগ করলে তো এরপরে কি করবে না বিয়োগ করবে, কাকে বিয়োগ করবে না পজিটিভ চার্জ, যটা পজিটিভ চার্জ থাকবে সেটাকে বিয়োগ করবে, যতগুলো পজিটিভ চার্জ থাকবে সেটাকে বিয়োগ করবে। তার সঙ্গে কি করবে নম্বর অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, কি বললাম নম্বর অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, কি বললাম নম্বর অফ মোনোভ্যালেন্ট অ্যাটম।
তো মোনোভ্যালেন্ট অ্যাটম জিনিসটা কি? তো যাদের কি থাকে না ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 1, যেমন এই যে মোনোভ্যালেন্ট অ্যাটম কি এগুলো না, হাইড্রোজেন এইচ এফ, কি বলছি এইচ এফ সিএল আর বি আর, তো এগুলা হচ্ছে কি না মোনোভ্যালেন্ট অ্যাটম। তো এখানে থেকে আমরা কি করতে পারবো, মলিকিউলসের জেড ভ্যালু ক্যালকুলেশন করতে পারবো। আর জেড ভ্যালু যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে তো আমি বলে দিছি জেডের মান 2 হলে কি হয় এসপি, তাহলে কি হয় লিনিয়ার, তাহলে জেডের মান 3 হলে কি হয় না sp2, তাহলে হয় ট্রায়াঙ্গুলার। এইভাবে আমি বলেই দিয়েছি, তাহলে আমরা খুব ইজিলি কী করতে পারবো না ক্যালকুলেশন করতে পারবো। তো আমি দেখো এবার কোশ্চেন নিয়ে কথা বলছি। তাহলে যদি বলি এন এর হাইব্রিডাইজেশন বের করতে বলছে, এন ইন কার ক্ষেত্রে না NH3 ক্ষেত্রে, কার ক্ষেত্রে না NH3 ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাকে আউটার মোস্ট ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা এন, তাহলে এন যদি সেন্ট্রাল অ্যাটম হয় এনের যে অ্যাটমিক নাম্বার সেটা কত 7, তাহলে অ্যাটমিক নাম্বার যদি এন এর 7 হয় তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে 2,5, কী হবে 2,5। তাহলে এর যে লাস্ট যে কক্ষ সেখানে কটা ইলেকট্রন থাকবে, টোটাল 5টা ইলেকট্রন থাকবে। তাহলে 5টা ইলেকট্রন থাকা মানে জেডের আমরা যেটা মান বের করবো সেটা কী হবে না হাফ ইনটু, তাহলে এখানে আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, আর এখানে চার্জ আছে, চার্জ নেই। আর দেখো ভালোভাবে নোটিস করো, এখানে দেখো মোনোভ্যালেন্ট অ্যাটম আছে, মোনোভ্যালেন্ট অ্যাটম কে না এইচ, এক্ষেত্রে এইচ কটা আছে 3টা, তাহলে যোগ করে দাও, তাহলে কত হলো হাফ ইন্টু 8 ইকুয়াল টু 4, তাহলে কত বেরোলো অ্যান্সার 4। তাহলে 4 মানে কি, 4 মানে হচ্ছে গিয়ে কি না sp3, কি বললাম আমি 4 মানে sp3, আর sp3 মানে কি বলো sp3 মানে sp3 হলে কি হয় না টেট্রাহাইড্রাল হয়, কি হয় টেট্রাহাইড্রাল হয়। তাহলে এভাবে আমরা কি করতে পারবো না যে কোনো অ্যাটমের আমরা কি বের করতে পারবো না তাদের হাইব্রিডাইজেশন আমরা বের করতে পারবো। তাহলে আমি যে কোশ্চেনটা নিয়েছিলাম একটু আগে, নিয়েছিলাম যে এক্স ই ইন কি না ইন হচ্ছে XeO2F2, তাহলে এক্ষেত্রে দেখো ভালোভাবে নোটিস করো যে Xe হচ্ছে সেন্ট্রাল অ্যাটম একটা আছে, তাহলে Xe যদি সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে Xe এর কী হয় না Xe হচ্ছে গিয়ে একটা কি নোবেল গ্যাস, তাহলে এর আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা কত 8টা, তাহলে হাফ ইন্টু 8, তাহলে 8 হলো। আর এক্ষেত্রে দেখো মোনোভ্যালেন্ট অ্যাটম আছে, কি আছে না F আছে, তাহলে F এর সংখ্যা কটা 2টো, তাহলে 2 যোগ করো, তাহলে অ্যান্সার কত হলো হাফ ইন্টু 10 ইকুয়াল টু 5, কত বেরালো 5 বেরালো। যদি 5 হয় তাহলে কি হয় না sp3d হয়, তাহলে sp3d হলে কি হয় ট্রায়াঙ্গুলার বাইপিরামিড হয়। বলো কনসেপ্ট ক্লিয়ার কি না। আর যদি আরেকটা বলেছিলাম না Xe কার ক্ষেত্রে না Xe কি XeF4 ক্ষেত্রে, তো XeF4 ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে না জেডের যখন ক্যালকুলেশন করব কি হবে হাফ ইন্টু 8, আর এফ কটা আছে 4টা, তাহলে 12 মানে এদের অ্যান্সার বেরাবে 6, তাহলে 6 হলে কি হয় না sp3d2। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা, sp3d2 হলে কি হয় অক্টাহাইড্রাল হয়, কি হয় অক্টাহাইড্রাল। আর এস ইন যদি বলি আমি কার ক্ষেত্রে না SO3 2 মাইনাস, SO3 2 মাইনাসের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে হাফ ইন্টু এসের কি হয় আউটার মোস্ট ইলেকট্রন সংখ্যা আছে 6, তাহলে 6 প্লাস 2 কেন, কারণ হচ্ছে এর দেখো নেগেটিভ চার্জ আছে 2টো, তাহলে যোগ করবো 2টো নেগেটিভ চার্জ, তাহলে কত হলো 8 মানে হচ্ছে 4, তাহলে এর অ্যান্সার কত বেরালো 4 মানে হচ্ছে গিয়ে sp3, তাহলে sp3 মানে কি টেট্রাহাইড্রাল। বলো কনসেপ্ট ক্লিয়ার কিনা, এইভাবে তোমরা যে কোনো মলিকিউলসের কি বের করতে পারবে না যে কোনো মলিকিউলসের তোমরা হাইব্রিডাইজেশন বের করতে পারবে। তো আমি যদি তোমাদেরকে এইচডির কথা বলি, তো এইচডাব্লিউ যদি কথা বলি তাহলে কি না আমি যদি বলি SI এর যদি হাইব্রিডাইজেশন বের করো কার ক্ষেত্রে না SiF4 এর ক্ষেত্রে, এর যদি বের করো, আর যদি তোমরা বের করো S ইন কি না F4 এর ক্ষেত্রে, এস যদি বের করো কার ক্ষেত্রে না H2S এর ক্ষেত্রে, তোমরা বের করে বলো এটা কমেন্টে জানাও। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। আর যাদেরকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।